নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আজকে আমরা এই বাংলা বলছে চ্যানেলে মুখোমুখি কথা বলবো সিপিএম নেতা তথা সম্প্রতি উত্তর দমদম কেন্দ্রের প্রার্থী ছিলেন তন্ময় ভট্টাচার্য। তার সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন। তো আমরা দেখেছি যে বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস, এই যে একটা মোর্চা, সংযুক্ত মোর্চা ফ্রন্ট হয়েছিল, সেই ফ্রন্টটা এই ভোটে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। তো আজকে আমরা তন্ময়দার কাছে, তন্ময়দা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, মানুষের পাশে থাকেন, সারা বছর মানুষের সঙ্গে তার ওঠা বসা, মানুষের যে নারী টান বা পালস আমরা যেটাকে বলি, মানুষ কী চান তিনি কিন্তু ভালো বোঝেন, কারণ মানুষের সঙ্গে তার ওঠা বসা দীর্ঘদিনের। তো সেই তন্ময়দার কাছে আজকে আমরা জানতে এসেছি কেন এরকম ফল হলো। তন্ময়দা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তন্ময়দা, এই ফলটা যেটা আমরা দেখলাম, যেটা আমরা অনেকেই আশঙ্কা করেছিলাম যে এই জোটটা হয়তো ঠিক স্থায়ী হবে না, এটা আরেকটা ভুল হচ্ছে না তো? সেটা তো আপনারা আশঙ্কা করেছিলেন, তা নিয়ে আমার কি বলার আছে? না, তাও মানে যে মানে এই দায়টা কারা নেবে, মানে এই যে এই ফলটা যেটা লোকসভায় আমরা দেখেছিলাম, লোকসভা বলছি 2016-তে আমরা দেখেছিলাম এই জোটটা হয়েছিল। তারপরে 2019, তার আগে পঞ্চায়েত নির্বাচন 2018, জোটটা হলো না। তো একটা জোট তো সবসময় একটা দীর্ঘস্থায়ীভাবে কাজ করে, তাই না? যৌথ কর্মসূচির ভিত্তিতে কাজ করা উচিত। সেই জায়গা থেকে এই জোটটার যে কাজটা করলো না, এবং যে পার্সেন্টেজ অফ ভোট আজকে নেমে গেল, সেটা এর দায়টা কে নেবে? প্রথমত হচ্ছে যে এই প্রশ্নটা আমারও প্রশ্ন, এবং আমার প্রশ্ন মানে একজন সাধারণ ভোটার আমায় প্রশ্ন করেছিলেন যে আপনারা 2016-এ কংগ্রেসের সাথে জোট করেছেন, 2021-এ কংগ্রেসের সাথে জোট করেছেন, 18-এ করেননি, 19-এ করেননি, তাহলে 5 বছরে 4টে নির্বাচনের দুটোতে জোট না। তাহলে আমি একজন সাধারণ ভোটার হিসাবে কি করে বিশ্বাস করব যে আপনাদের এই জোট স্থায়ী হবে? আমি স্পষ্ট স্বীকার করছি যে আমি ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি বলেছি, দেখুন, আমরা লড়ছি একসাথে চলবো বলে, কিন্তু পরে ভবিষ্যতের গর্ভে কি লেখা আছে? রাজনীতি কখনোই কোনো স্থায়ী সমীকরণে চলে না। আমি তার নিশ্চিত উত্তর জানি না, এটা আমি ভদ্রলোককে উত্তর দিয়েছিলাম। কিন্তু এই প্রশ্নটা আমার রয়েই গেছে যে 5 বছরের ভিতর 4টে নির্বাচনে দুটোই জোট ছাড়া এটার প্রকৃত ব্যাখ্যা সাধারণ মানুষ কিভাবে নেবে, বা আমরাই বা কিভাবে করব? তোর মধ্যে এটা বললেন ঠিকই, কিন্তু আমি বলছি যে দায়টা কি নেবেন না উপরে যারা নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব যারা? না, নেতৃত্বকেই নিতে হবে, অবশ্যই নেতৃত্বকে দায় নিতে হবে। এবং যে নেতৃত্ব সবকিছু ঠিক করেছেন, যে ঠিক করার ভিত্তিতে আমরা লড়েছি, আমরাও নেতৃত্বের যে অংশে আছি আমাদেরকেও দায় দিতে হবে। আমি অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিলাম, আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন, এটা সমাধান খুঁজে বের করতে পারবে না। কিন্তু অবশ্যই প্রধান দায় নেতৃত্বকে নিতে হবে। যেহেতু কমিউনিস্ট পার্টি ওপর থেকে হয়, তাহলে ওপরের নেতৃত্বকেই প্রধান দায় নিতে হবে। হ্যাঁ, এটা যেমন বলেছেন ওপরের নেতৃত্ব, যেটা একটা কথা বলছেন যে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় নেমে আছি, ভোটের রাজনীতি করলে হবে না, ভোট সর্বস্ব রাজনীতি করলে হবে না। কিন্তু আলটিমেটলি কে বলেছে? উপরের কোন নেতা এটা বলেছে? আমি তো এটা শুনিনি। না, মানে এই যে ফেসবুকে যেগুলো উঠেছেন, মানে ফেসবুকে কে কি বলবেন তার জবাব দেওয়ার দায় আমার না। তবে এই কথাটা ঠিক যে আমাদের পার্টির মধ্যে কেউ আছেন যারা এরকম কথা বলতে অভ্যস্ত। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে আমার বিশ্বাস তারা আমাদের পার্টিটা বোঝেন না। পৃথিবীর একমাত্র কমিউনিস্ট পার্টি আমরা, যারা আমাদের পার্টি কর্মসূচিতে বলেছি যে এমনকি রাষ্ট্র ক্ষমতা দখল করার পরেও আমাদের দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকবে, বহুদলীয় ব্যবস্থা বহাল থাকবে। লেনিনের পার্টি এটা বলেনি, স্টালিনের পার্টি এটা বলেনি, মাওয়ের পার্টি এটা বলেনি, ফিডেল কাস্ট্রোর পার্টি, রাহুল কাস্ট্রোর পার্টি, কেউ এটা বলেনি।
পৃথিবীর একমাত্র কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যারা এটা বলেছে রাষ্ট্র ক্ষমতা দখলের পরেও সংসদীয় গণতন্ত্র বজায় থাকবে। তার অর্থ হচ্ছে এইটা যে আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মর্যাদা রাখছি, আস্থা রাখছি এবং বিশ্বাস করছি আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করলেও এমন কাজ করব যাতে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ আমাদেরকেই দায়িত্ব দেবেন, বা যদি কখনো দায়িত্ব না দেন আবার আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে ফিরে আসতে পারি। এই যে পার্টি কর্মসূচি, এই পার্টি কর্মসূচিটা গ্রহণ করে তো আমি পার্টিতে আছি। তাহলে এই পার্টি কর্মসূচিটা গ্রহণ করে যদি আমি পার্টিতে থাকি, তাহলে আমি কি করে কথাটা বলতে পারি যে আমি ভোটের রাজনীতি করি না, আমি রাস্তার রাজনীতি করি? রাস্তার রাজনীতিও যেটা করব সেটাও তো ভোটের জন্য। আমি তো সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ করেছি, আমার পার্টি কর্মসূচিতে করেছি। তাহলে এই পার্টি কর্মসূচিটা মেনে তো আমি এই পার্টিটায় আছি। একদম। তাহলে আমার পার্টি কর্মসূচি অনুযায়ী সংসদীয় গণতন্ত্র একটি গৃহীত ব্যবস্থাপনা ভারতবর্ষের জন্য। তাহলে এই গৃহীত ব্যবস্থাপনাকে অমর্যাদা করার কোনো অধিকার পার্টি সদস্য হিসেবে, পার্টি কর্মী হিসেবে আমার থাকে না। ভোটের রাজনীতি করি না, রাস্তার রাজনীতি করি যারা বলেন, তারা এই গৃহীত ব্যবস্থাপনাটাকে অমর্যাদা করেন। যদি কেউ বলে থাকেন, আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক বলেছেন, আমি জানি না নির্দিষ্ট করে কে বলেছেন, আমি বলছি যদি কেউ বলে থাকেন তিনি আমাদের পার্টির গৃহীত ব্যবস্থাপনাকে অমর্যাদা করেছেন। আপনার সম্প্রতি মন্তব্য কিছু, মানে এই নিয়ে আপনি যে প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন মিডিয়াতে, সেই জন্য নাকি আমরা এখনো জানি না, মানে শুনেছি এটা যে আপনার প্রতি নাকি পার্টি ব্যবস্থা নেবে। দেখুন, কমিউনিস্ট পার্টি তার যে কোনো সদস্য সম্পর্কে যে কোনো সময় ব্যবস্থা নিতেই পারে, ভুল করলে, অন্যায় করলে, অপরাধ করলে। সুতরাং পার্টি যদি মনে করে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, পার্টি ব্যবস্থা নেবে, সেটা তো অধিকার পার্টির থাকে। আমি এই তো পার্টি গঠনতন্ত্র জেনেই পার্টি করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে আমি কোনো ভুল করেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে সব কথা আপনি বলছেন, মিডিয়ায় যা সাক্ষাৎকার দিয়েছি, এমন হতেই পারে কেউ যদি আমাকে সমালোচনা করেন, বুঝিয়ে বলেন যে আমার শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি। যেমন আমি নিজেই বলছি যে প্রথম দিন ইন্টারভিউতে আমি বলেছিলাম স্তালিন কপচানো বন্ধ করুন। আজকে যদি একই প্রশ্ন আমায় করেন, আমি কপচানো শব্দটা আর ব্যবহার করবো না, আমি বলবো স্তালিন উদ্ধৃত করার বন্ধ করুন। এই যে ওই দিন ওই মুহূর্তে মুখ থেকে কপচানো শব্দটা বেরিয়েছে, আজকে যদি এক প্রশ্ন করেন আমি উদ্ধৃত করা বলবো, কিন্তু বেসিক পয়েন্ট আমার এক থাকবে যে এই পরিস্থিতির ব্যাখ্যাটা স্তালিন যে ঐতিহাসিক মন্তব্য করেছিলেন যে জয়ে আত্মহারা হওয়া আর পরাজয়ে হতাশ হওয়া, যে হয় সে কমিউনিস্ট না। প্রথমত আমি একদমই হতাশ না, আমি একদমই হতাশ না, কারণ আমি নির্বাচনের আগে থেকে এরকম একটা পরিণতি ফোর্সি করবার চেষ্টা করছিলাম। একদম সবটা সাফল্যের সাথে করতে পেরেছি বা বলেছি এমনটা, কিন্তু এরকম একটা পরিস্থিতির মুখোমুখি, অর্থাৎ আরো খারাপের মুখোমুখি আমাদের দাঁড়াতে হতে পারে, এটা আমি ফোর্সই করেছিলাম। সবটা সাকসেসফুলি করেছিলাম এমন তো দাবি আমি করতে পারি, তা করি। এবং আমার পার্টির অভ্যন্তরে সেটা আমি সাধ্যমতো বলার চেষ্টা করেছিলাম। ফলে আমি খুব হতাশ, খুব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে বলে মনে করছি না। আমি এটা মনে করছি যে এই নির্বাচনে মানুষ মোদি বিরোধী রায় দিয়েছেন, এবং মোদি বিরোধী রায় সেটা মানুষ দিয়েছেন কতগুলো সঙ্গত কারণে। এক, মোদির যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের দেশের সংবিধান বিরোধী, পরম্পরা বিরোধী, ঐতিহ্য বিরোধী, বিভাজনের রাজনীতি, মেরুকরণের রাজনীতি, এইটাকে মানুষ ঘৃণা করেছে। কিন্তু একই সঙ্গে তৃণমূল কংগ্রেস যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে, সেইটা মানুষের কাছে তত বড় বিপদ হয়নি। মোদির বিপদটা অনেক বড় হয়েছে, এবং মোদির বিরুদ্ধে লড়াইটাই এই নির্বাচনে মানুষের কাছে প্রাইম ফ্যাক্টর হয়েছে। সেই প্রাইম ফ্যাক্টরের ক্যাপ্টেনশিপ
এই লড়াইয়ের ক্যাপ্টেনশিপ মানুষ কার হাতে তুলে দেবে? বাংলার মানুষ মনে করেছেন এই লড়াইয়ের ক্যাপ্টেনশিপ মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া উচিত। একদম বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন। আবার কেরালার মানুষ মনে করেছেন এই লড়াইয়ের ক্যাপ্টেনশিপ বামপন্থীদের হাতে থাকা উচিত, তারা পিনারাই বিজয়নের হাতে তুলে দিয়েছেন। ফলে এই যে মানুষ, উভয় ক্ষেত্রেই মানুষ মোদি বিরোধী রায় দিলেন। সিএ, এনপিআর, এনআরসি, তার ভয়ে আশঙ্কায় মোদির বিরুদ্ধে গেলেন। যেভাবে মোদির শাসনে মূল্যবৃদ্ধি, গ্যাস, পেট্রোল, ডিজেল, এবং যেভাবে মোদির দলের লোকেদের যে ভাষায় বক্তৃতা, আমি তো যেদিন প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন সেদিনই একটি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে তিনি ওই যে সুর করে দিদি ও দিদি বলছেন, এটা তিনি খালি মমতা ব্যানার্জিকে অপমান করছেন না। মমতা ব্যানার্জি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তার বিরুদ্ধে আমার রাজনীতির 100টা কথা বলার আছে। আমি 100 ভাগ তার বিরোধী, এবং আগামীকালও 100 ভাগ তার বিরোধী থাকব। মমতা ব্যানার্জির রাজনীতির প্রতি আমার বিরোধিতা 100 ভাগ। কিন্তু তার অর্থ এটা না যে একজন মহিলাকে প্রায় তিনি ইফটিজারদের কাছে একটা সুর ধরিয়ে দিচ্ছেন, দিদি ও দিদি, এই যে একটা বিকৃত সুর। এবং যদি বিজেপি জিতত তাহলে হয়তো আপনি আর দিদি রাস্তা দিয়ে যাচ্ছে, বিজেপির পাড়ার মস্তান, সে আপনার দিদিকে মোদির ওই টোনে দিদি ও দিদি বলে ইফটিজিং করত। আমি এই কালচারটাকে হেট করেছি, এবং এই কালচারটাকে আমি আজও হেট করছি। বাংলার মানুষ এই কালচারটাকে হেট করেছে বলে আমি বিশ্বাস করছি। আচ্ছা, ভোটের আগে যে আইএসএফ এর সাথে জোটটা সঠিক ছিল বলে মনে হয় আপনার? দেখুন, প্রথম কথা, সঠিক বেঠিক বলবার মালিক আমি নই, বা এক্ষুনি সেটা বলার সময় আছে বলে আমি মনে করি না। গতকাল আমাদের পার্টির রাজ্য কমিটির সম্মানিত সদস্য কান্তি গাঙ্গুলি বলেছেন যে আইএসএফ এর সাথে জোট নাকি পার্টির রাজ্য কমিটিতে আলোচিত হয়নি। আমি রাজ্য কমিটির সদস্য না, আমি জানি না সত্যি আলোচিত হয়েছে কি হয়নি। আমার নিজের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটা আসলে 9টা সংগঠনের একটা যুক্ত মঞ্চ। এই 9টা সংগঠনের ভিতর 7টা সংগঠন হচ্ছে হিন্দু জনজাতি গোষ্ঠী, পিছিয়ে পড়া বর্গ আমরা যাদের বলি, তাদের বিভিন্ন সংগঠন, এবং বাকি দুটো হচ্ছে মুসলিম সংগঠন। সুতরাং আইএসএফ এর গায়ে মুসলমান দেগে দেওয়ার আমি পক্ষে না। হিন্দু জনজাতি গোষ্ঠীর এই যে পিছিয়ে পড়া মানুষগুলোর সংগঠন, এই সংগঠনগুলোকে কেন কমিউনিস্টরা, আমাদের পার্টি, আমরা সংগঠিত করতে পারিনি, সংহত করতে পারিনি, এই আত্মসমালোচনা আমার কাছে। কিন্তু তার চেয়েও বড় হয়ে যেটা এসেছে নির্বাচনের সামনে, মানুষের সামনে, সেটা হচ্ছে কজন মানুষ জেনেছে বলুন তো যে আইএসএফ আসলে 9টা জোটের, কথাটা শেষ করতে দেবেন, আইএসএফ আসলে 9টা সংগঠনের যুক্ত মঞ্চ, এটা কেউ জানি। আমরা কয়েকজন যারা রাজনীতির খবর রাখি তারা জেনেছি। এমনকি আমরাও এটাকে খুব বেশি প্রচার করেছি বলে আমি নিজে মনে করছি না। 2, আইএসএফ 9টা সংগঠন, এই সব কিছুর মাথার উপরে এসে বসেছে হচ্ছে আব্বাস সিদ্দিকী, যিনি ব্যক্তিগত জীবনে একজন পীরজাদা। আমি এটা আদৌ মনে করি না যে পীরজাদা হলে তিনি রাজনীতি করতে পারবেন না। তিনি অবশ্যই রাজনীতি করতে পারবেন, এবং আব্বাস সিদ্দিকী অত্যন্ত ভালো বক্তা, চমৎকার বক্তৃতা করেছেন। বহু মিটিংয়ে, নির্বাচনে বহু মানুষ তার কথা শুনেছেন। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে যত মানুষ তার কথা শুনতে এসেছেন তত মানুষ আমাদেরকে ভোটের বাক্সে ভোট দেননি। তাহলে এই যে 9টা সংগঠনের যুক্ত মঞ্চ, সেটা আমি এমনকি আমি যে কটা আব্বাস সিদ্দিকীর বক্তৃতা শুনেছি তাতেও আমি শুনিনি যে আব্বাস সিদ্দিকী নিজে এটা প্রতিষ্ঠিত করছেন যে আইএসএফ আসলেই। ফলে 9টা সংগঠন পেছনে পড়ে থেকেছে, লাইমলাইটে আসেনি, সামনে এসে গেছেন আব্বাস সিদ্দিকী। আর আমাদের বিভাজনের রাজনীতি করে যে দলগুলো এবং আমাদের বৃহৎ পুঁজি পরিচালিত মিডিয়া, তারা আব্বাস সিদ্দিকীর চাইতেও সামনে এনেছে পীরজাদা শব্দবন্ধকে। ফলে ব্যাপারটা যেমন মানে পিপিলের কাছে গেছে এইভাবে যে
বামপন্থীরা যারা চিরকাল সাম্প্রদায়িকতার সবচাইতে বড় শত্রু, তারা একটা পীরজাদার সাথে আপোষ করলো। কংগ্রেস যারা ধর্মনিরপেক্ষ শক্তি বলে দাবি করে, তারা একটা পীরজাদার সাথে আপোষ করলো। এই দোষটা তো আব্বাস সিদ্দিকীকে দিয়ে দিয়ে লাভ নেই। পীরজাদা এই শব্দবন্ধটার সামনে চলে আসাটাকে ঠেকানোর ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারলাম না, এবং পীরজাদা শব্দবন্ধটার সামনে যদি চলে আসে তাহলে কোয়াইট ন্যাচারালি তার একটা ব্যাকলাস থাকে। মেরুকরণের রাজনীতি যখন প্রকট, বিভাজনের রাজনীতির পেছনে যখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ঢালা হচ্ছে, টাকা না ডলার, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ কোটি কোটি ডলার ঢালছে বিশেষ করে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, পরম্পরা, ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেন ধ্বংস করতে হবে? আপনাকে মনে রাখতে হবে, বাংলা হচ্ছে সেই মাটি, যে মাটি থেকে ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে বড় লড়াই সংগঠিত হয়েছিল শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে। এবং সেই কারণেই শ্রী চৈতন্যদেবকে উগ্র ব্রাহ্মণ্যবাদীরা পুরীর মন্দিরে খুন করেছিলেন। হি হ্যাজ বিন মার্ডার্ড। শ্রী চৈতন্যদেবের প্রেম ধর্ম গোটা বাংলাকে প্লাবিত করেছিল। বাংলা হচ্ছে সেই মাটি যেখানে প্রথম আধুনিক ভারতীয় রাজা রামমোহন রায় জন্মেছিলেন, প্রথম কালাপানি পার হয়ে বিলাত গেছিলেন সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। ইউরোপের বাইরের একমাত্র মাটি হচ্ছে বাংলা যেখানে রেনেসাঁ হয়েছিল। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেয়েছিলাম, বিধবা বিবাহ চালু হয়েছিল, বাল্য বিবাহ বন্ধ হয়েছিল। বাংলার থেকে জন্মে স্বামী বিবেকানন্দ শিব জ্ঞানে জীব সেবা করতে বলেছিলেন, মানুষের মধ্যে ঈশ্বর খুঁজতে বলেছিলেন। এই সবগুলো এই যে প্রচলিত ট্র্যাডিশনাল ধর্মমত, রিলিজিয়ন যাকে বলে, তার বিরুদ্ধে এক একটা বলিষ্ঠ প্রতিবাদ, যা বিজেপির ব্রাহ্মণ্যবাদী রাজনীতিকে আঘাত করে। ফলে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে বাংলার এই সংস্কৃতিটা ভাঙাটা আরএসএস বিজেপির প্রধান কর্তব্য হবে। এটা খুব স্বাভাবিক। বাংলা হচ্ছে সেই বাটি যেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হয়েছে তিনটে ধারায়। সবচেয়ে বড় ধারাটা গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, কিন্তু তার সঙ্গে শ্রমিক কৃষক আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবীদের আন্দোলন। এই তিনটে আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে স্বাধীনতা। ইতিহাস যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে এই তিনটে আন্দোলনেই সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বাংলার মানুষ, সবচেয়ে বেশি আত্মদান করেছে বাংলার মানুষ, সবচেয়ে বেশি জীবনদান, সবচাইতে বেশি জেল খাটা বাংলার মানুষের। তাহলে এই যে বাংলা, সেই বাংলা, সেখানে তার স্বাভাবিক উত্তরাধিকার বামপন্থীরা বহন করবে, এইটাই এতদিন আমরা জেনে এসেছি। আমি আমার কৈশোর থেকে এটা জেনে এসেছি যে আমার শরীরে ক্ষুদিরাম বসুর রক্ত বইছে, তার জন্য গর্ববোধ করেছি। আমি বিনয় বাদল দীনেশের উত্তরসূরি, গর্ববোধ করেছি। আমার ঈশ্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার রাজা হচ্ছে রাজা রামমোহন রায়, আমার রাম হচ্ছে রামমোহন রায়। আমরা আমার মতো অনেকে, আমার বয়সী যারা, তাদের সিংহভাগ যারা বামপন্থী রাজনীতিতে পড়ে এসছেন, তারা ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে এসেছেন। এবং এই যে পরম্পরা, হেরিটেজের মতো, ঐতিহ্যের মতো, যা আমরা আমাদের শরীরে, ধমনীতে, রক্তে আমরা লালন করেছি, পালন করেছি, সেইটাই আরএসএস এর হিন্দু ভারত গড়বার পক্ষে সবচাইতে বড় বাধা। তাই আরএসএস বাম মুক্ত বাংলা চাইবে, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আরএসএস সেটা চেয়েছে, তারা তাদের প্রক্রিয়ায় সফলও হয়েছে, এবং বাংলার সিংহভাগ মানুষ তারা এইটাকে গ্রহণ না করে আরএসএস বিরোধী লড়াইয়ের ক্যাপ্টেনশিপটা মমতা ব্যানার্জির হাতে দিয়েছে। এটাই এই নির্বাচনের রায়ের নির্যাস। হ্যাঁ, এটাই রায়ের নির্যাস। কিন্তু আপনাদের যে হারানো জমিটা, যেটা 2019-এ গেল, আবার 2021, 2 বছরের মধ্যে আরও অবক্ষয়, এটা কি ফেরানো যাবে বলে মনে করছে? দেখুন, রাজনীতি তো কোনো সরল লেখায় চলে না। যে জমিটা হারিয়েছি সেই জমিটাই ফিরে পাবো এমন নাও হতে পারে, নতুন জমি আসবে এমনও হতে পারে। কিন্তু এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা তো চিরকাল চলতে পারে না।
যতদিন মানুষের পেটে খিদে থাকবে, যতদিন বেকারি থাকবে, দারিদ্র থাকবে, হাহাকার থাকবে, শিক্ষার অভাব থাকবে, চিকিৎসার অভাব থাকবে, ততদিন কমিউনিস্টদের প্রয়োজন থাকবে সমাজে। এটাই ইতিহাস। সুতরাং আমাদের বিপর্যয় হয়েছে, আমরা শূন্য হয়েছি বলে সমাজে কমিউনিস্টদের প্রয়োজন ফুরিয়ে গেছে, এটা হতে পারে না। যতদিন পর্যন্ত মানুষের চাহিদা থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ভালো থাকবার ইচ্ছা পোষণ করবে, মানুষ আরো ভালো থাকতে চাইবে। মানুষের ইতিহাস তো ভালো থাকবার ইচ্ছার ইতিহাস, সেই ইতিহাসকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টার ইতিহাস। প্রথমে ইচ্ছেটা জেগেছে আমি ভালো থাকবো। ধরুন 10,000 বছর আগে মানুষও কাঁচা মাংস খেত, বাঘও কাঁচা মাংস খেত। বাঘের মগজ বাঘকে কোনোদিন বলেনি কাঁচা মাংসের থেকে সুস্বাদু কিছু হতে পারে। কিন্তু মানুষ যখন দাবানলের আগুনে বনের ভিতর জ্বলে যাওয়া পশুর মাংস খেয়েছে, ঝলসানো পশু, তার জিভে অন্যরকমের স্বাদ লেগেছে। সে ভেবেছে যদি আমি আগুন জ্বালাতে জানতাম আমি সবসময় এরকম ঝলসানো মাংস খেতে পারতাম। মানুষ আগুন জ্বালানোর চেষ্টা করেছে। এই যে সুন্দর স্বাদ পাওয়ার ইচ্ছা, এটা সুন্দর স্বাদ পাওয়ার উপযোগী চেষ্টায় পরিণত হয়েছে। আজকে সেই মাংসের 1000 রকমের ফর্ম আপনিও খান, আমিও খাই। কিন্তু তাহলে এই ভালো থাকবার চেষ্টাটা, ভালো থাকবার ইচ্ছেটা মানুষের ভিতর থাকবে, আবহমান কাল থাকবে, চিরকাল। যতদিন মানুষ থাকবে ততদিন মানুষের ভেতর ভালো থাকার ইচ্ছা থাকবে। এই ইচ্ছাটাকে চেষ্টায় পরিণত করা, সেই চেষ্টাটাকে বাস্তবায়িত করার দায় এবং দায়িত্ব গ্রহণ করা, এটাই তো কমিউনিস্টদের কাজ। হ্যাঁ, সেই চাহিদা যতদিন থাকবে ততদিন কমিউনিস্টরা এটা করবে। হ্যাঁ, তন্ময়দা আরেকটা জিনিস, 1996 সাল জ্যোতি বসু প্রধানমন্ত্রী, তো বাঙালি প্রধানমন্ত্রী। তারপরে 2008 সাল সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা। আর একটা হচ্ছে 2004 সালে ইউপিএ সরকারকে ছেড়ে আসে। ক্রমশ অবক্ষয়, ভোটের পার্সেন্টেজ কমেছে, কিন্তু দল কি বুঝতে পারলো না, তারপরে একদম পিঠ থেকে গেছে দেওয়ালে। আপনি এতক্ষণ যেটা বললেন যে আমার ভালো থাকা, ঠিক আছে, যে কথাগুলো বললেন, তো আপনি কি সেটাকে বোঝাতে চাইবেন? আমি খুব নির্দিষ্টভাবেই মনে করি, ভোটের অঙ্কেও প্রমাণিত, 1996 লোকসভা আমরা যা ভোট পেয়েছি, 98 লোকসভায় তার চাইতে কম, 99 লোকসভায় তার চাইতে কম। 1996 লোকসভা নির্বাচনের পরে গোটা দেশ যখন জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, তখন জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী না করে আমাদের পার্টি বাঙালি জাতির জাত্যাভিমানকে আঘাত করেছে। আমি খুব স্পষ্ট মনে করি ওই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল। বাঙালি জাতি এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। 98-99 তার প্রভাবও পড়েছে। কিন্তু তখন জ্যোতি বোস নিজে বেঁচে ছিলেন, অনিল বিশ্বাসের মতো নেতা ছিলেন, সুভাষ চক্রবর্তীর মতো নেতা ছিলেন। এই নেতারা এই পরিস্থিতির মোকাবিলায় যোগ্য কৌশল নিতে পেরেছিলেন। আমাদের পার্টির নিয়ম হচ্ছে পার্টি কংগ্রেসে রণনীতিটা গৃহীত হয়, সেই রণনীতিটা পরবর্তী পার্টি কংগ্রেস পর্যন্ত পার্টি কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, তারা কৌশলগুলো ঠিক করেন, যার দ্বারা সেই রণনীতি প্রয়োগ করেন। সেই সময়কালে আমি মনে করি যে অনিল বিশ্বাস, জ্যোতি বসু এদের নেতৃত্বে যে সিদ্ধান্ত হয়েছিল, জ্যোতি বসু স্বাস্থ্যের কারণে অবসর চাইছিলেন, বুদ্ধদাকে মুখ্যমন্ত্রী করে নিয়ে আসা, আবার মানুষকে একটা নতুন স্বপ্নে আকৃষ্ট করা গেছিল। মানুষ এটাকে দারুণভাবে গ্রহণ করেছিলেন, যার জন্য 2001 বিধানসভায় প্রায় সবার স্পেকুলেশন ছিল আমরা হেরে যাব। 2001 বিধানসভা আমরা জিতেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনিল বিশ্বাসের যোগ্য পরিচালনায় 2001 নির্বাচনে আমাদের জিত হয়েছিল। 2004 লোকসভা এই যোগ্য পরিচালনা এমন জায়গায় গেল যে আমরা ইতিহাস সৃষ্টিকারী রেকর্ড করলাম। গোটা দেশে বামপন্থীদের লোকসভায় সবচাইতে বেশি এসে পড়েছিল। প্রশ্ন এলো আমরা সরকারে যোগ দেবো কিনা, আমরা সরকারের মন্ত্রী হব না। মানুষ এটা তো আঘাত পেল। লোকসভায় আপনাকে পাঠানো হচ্ছে, ইতিমধ্যে কিন্তু 2000 সালে আমাদের পার্টি কর্মসূচি সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করে ফেলেছে।
যেটা 96 ছিল না সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে 2000 সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতেই রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব, এবং আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করলে পরেও বহুদলীয় গণতন্ত্র চালু থাকবে, এই কথাটা আমরা বলে দিয়েছি। এই কথাটা বলার পরেও আমরা সবাই যোগ দিলাম না। এটার উত্তর আজও আমার কাছে অধরা। আমি মনে করি এই সিদ্ধান্তটাও ভুল ছিল। তারপরে 2008 সালে আমরা সরকারের উপর থেকে সমর্থন তুললাম। সরকারের বিরুদ্ধে মানুষ বিরক্ত ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু যে ইস্যুতে মানুষ বিরক্ত ছিল আর যে ইস্যুতে আমরা সমর্থন তুললাম, এই দুটোর ভিতরে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি বিশ্বাস করি না যে আমাদের পার্টির সব লোকেরাও বুঝেছিল কোন যে ইস্যুতে আমরা সমর্থন তুললাম সেই ইস্যুটা। আজও তারা বোঝে বলে আমি বিশ্বাস করি না। তারও খারাপ যেটা হলো সেটা হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিষ্কার। আমি বিশ্বাস করি বাঙালি জাতির কাছে রবীন্দ্রনাথ উত্তর জুড়ে বাঙালি জাতি যাদেরকে আইকন মনে করেছে, চলচ্চিত্রের জগতে সত্যজিৎ রায়, নাটকের জগতে উৎপল দত্ত, সেই রকম রাজনীতির জগতে বিধান রায়, জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়, এরা বাঙালি জাতির কাছে আইকন হয়েছে রাজনীতির জগতে। জ্যোতি বসু একটা আইকনকে প্রধানমন্ত্রী হতে দিলাম না, সোমনাথ চট্টোপাধ্যায় দ্বিতীয় আইকন, তাকে পার্টি থেকে বহিষ্কার করে দিলাম। আমার এখনো সোমনাথদার কথা ভাবলে আমার এখনো সোমনাথদার ওই স্টেটমেন্টটা মনে পড়ে। পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার পরে সাংবাদিকদের কাছে বলেছিলেন, বাবা মা মারা যাওয়াতেও এত দুঃখ পায়নি, এত কষ্ট পায়নি। সোমনাথদার এই কথাটা আমার ধারণা প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ছুঁয়েছে। বাঙালি জাতি ক্ষুব্ধ হয়েছে এই সিদ্ধান্তে, এবং এইটার প্রতিফলন 2008 থেকেই পড়া শুরু হলো। 2008-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রথম খারাপ ফল করলাম, পরাজয়ের মুখ দেখলাম। দুটো জেলা পরিষদ আমাদের হাতছাড়া হলো। 2009 লোকসভা আমরা হারলাম, 15টা আসন। 2010-এর পৌরসভা আমরা হারলাম। 2011-র বিধানসভায় আমরা হেরে গেলাম। এই যে ক্রমাগত ক্ষয়, এই ক্ষয়টাকে রেজিস্ট করার জন্য তখন আর জ্যোতি বোস নেই, অনিল বিশ্বাস নেই, সুভাষ চক্রবর্তী নেই। যারা থাকলেন তাদের সকলের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, তাদেরকেই ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে কেন তারা এই ক্ষয়কে রেজিস্ট করতে পারলেন না। 96 থেকে 98-এর ক্ষয়, 98 থেকে 99-এর ক্ষয়কে তো জ্যোতি বোস, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তীরা রেজিস্ট করতে পেরেছিলেন। তাহলে 2008 থেকে 2009, 2010, 2011 এই ক্ষয়টাকে তারা কেন রেজিস্ট করতে পারলেন না, এর ব্যাখ্যা তো তাদের দিতে হবে। এবং যতদিন পর্যন্ত আমি বিশ্বাস করি পরিষ্কার করে আমাদের পার্টির পক্ষ থেকে বাংলার মানুষের কাছে কথা না বলা হবে, আজকের প্রজন্মের কাছে কথা না বলা হবে যে 1996 সালে জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী না করে আমরা ভুল করেছি, সোমনাথ চ্যাটার্জিকে পার্টি থেকে বহিষ্কার করে আমরা ভুল করেছি, আমরা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি, যতদিন পর্যন্ত এই সরল স্বীকারোক্তিকে মানুষের কাছে না নিয়ে যাব, ততদিন পর্যন্ত মানুষের অভিমানের জায়গাটাকে আমরা বোধহয় স্পর্শ করতে পারবো না। এটা আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস। এবং তারপর থেকে 2011 হেরে যাওয়ার পরে তো স্বৈরতন্ত্র কায়েম হয়ে গেল। 2013 পঞ্চায়েত ভোট লুট হলো, 2015 পৌরসভা ভোট লুট হলো, 2016 বিধানসভা ভোট, আবার 2014 লোকসভা ভোট, আবার আমাদের ফল খারাপ, এটাই কন্টিনিউ করছে। 2016 বিধানসভা ভোট, আবার আমাদের ফল খারাপ। তারপর আবার 2018 পঞ্চায়েত, সেখানে তো আবার লুট। 2019-এর লোকসভা আমরা শূন্য হয়ে গেলাম। 19-এর লোকসভায় শূন্য হয়ে যাওয়ার পরেও আমরা কেউ দায় নিলাম না।
কেউ দায় নিয়ে বললাম না যে আমি এই কাজটা করতে পারছি না, আমি সরে যাচ্ছি, অন্য কেউ আসুন। দেখুন, একটা ফুটবল টিম 5 গোলে হেরে গেলে পরে ফুটবল টিমে পৌঁছতে করতে পারে। হ্যাঁ, পার্টি ফুটবল টিম না, পার্টি ক্রিকেট টিম না, কিন্তু সাধারণ মানুষ তারা তো চান যে সাফল্য যদি আসে তাহলে সাফল্যের ভাগ্যের নিক। সত্যি সত্যি যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে সে রায়ান মার্টিন কিংবা ছায়া প্রকাশনী পড়েছিল কিনা আমি জানি না, কিন্তু মাধ্যমিকে ছেলেটা ফার্স্ট হয়ে যাওয়ার পরে রায়ার মার্টিনও তার পিছনে দৌড়ায়, ছায়া প্রকাশনীও তার পিছনে দৌড়ায় যে তাকে তাদের হয়ে বিজ্ঞাপন করতে হবে। অর্থাৎ এই যে সাফল্যের ভাগিদার নেওয়ার চেষ্টা, রায়ান মার্টিনের দিক থেকে চেষ্টা, ছায়া প্রকাশনীর দিক থেকে চেষ্টা, বা XYZ আর 5টা পাবলিকেশনের নাম বলা যায়, তাদের পক্ষ থেকে চেষ্টা। এটা তো একটা সমাজ ব্যবস্থার বহমান চলমান অংশ, এটা তো চলে সমাজে, সমাজ এটাই অভ্যস্ত। তাহলে 2001-এর সাফল্য, সেই সাফল্যের ভাগ আমি নিয়েছিলাম, 2011-র ব্যর্থতার ভাগ আমি নেব না। আচ্ছা, 2011-টাই নিলাম না, 14টাই নেব না, 16টাই নেব না, 19-এরটাই নেব না, 18 পঞ্চায়েত পৌরসভায় সবাই বাদ দিচ্ছি লুটের ভোট, কিন্তু 2019-এ কিছু লুটের ভোট হয়েছে, সব লুটের ভোট হয়েছে তা তো না। এবং শেষ অব্দি 2021-এ এসে এই যে দেখুন আবার ক্ষয়ের বৃত্তটা, 2008 থেকে যে ক্ষয়ের বৃত্তটা, 6 থেকে একটা ক্ষয়ের বৃত্ত, যেটা গিয়ে হচ্ছে মানে 96 থেকে একটা ক্ষয়ের বৃত্ত, যেটা গিয়ে হচ্ছে 98-99-এর পরে 2001-এ রেজিস্টার্ড হলো, রেজিস্ট্রেড হলো একটা ক্ষয়ের বৃত্ত। ঠিক আছে, একটা ক্ষয়ের বৃত্ত রেজিস্ট্রেড হলো 2008 থেকে। এবার 2008 থেকে যে ক্ষয়ের বৃত্ত, সেই ক্ষয়ের বৃত্তর মাঝখানে আমরা কেউ দায় নিলাম না এবং সকলেই মনে করলাম যে আমরা যা করেছি ঠিক করেছি। মানুষকে বোঝাতে পারিনি। আমার কথা হচ্ছে, মানুষকে আমরা বোঝাতে পারিনি নাকি মানুষকে আমরা আজকে আর বুঝতে পারি না। ধরুন, আমি নিজে যে বুথের ভোটার, সেই বুথে 1984 লোকসভা নির্বাচনে আমরা জিতেছিলাম। এই এতদিন ধরে যা নির্বাচন হয়ে গেছে, একমাত্র 2019-এর লোকসভা নির্বাচন ছাড়া সব নির্বাচনে আমি আমার বুথে জিতেছি। 2011-তেও জিতেছি, 2016-তেও জিতেছি, আমি যে বুথে ভোটার। 2021-এ আমার বুথে আমি 100, মানে আমাদের সমর্থক কংগ্রেস প্রার্থী 146টা ভোট হয়েছে। আমি হাতে কড় গুনে গতকাল চেষ্টা করছিলাম, আমার বুথটাকে আমি আমার হাতের তালুর মতো চিনি, আমার বুথের সব মানুষ হয়েছে। আমি কড় গুনে গুনে চেষ্টা করছিলাম, ধরুন আমার পার্টি সদস্য, আমি পার্টি সদস্যের ভোটটা তুললাম, তার মেয়ে এসএফআই করে তার ভোটটা তুললাম, তার বউয়ের ভোটটা তুললাম না। আমি এইভাবে হিসেব করে করেও আমি 180 নিচে নামতে পারলাম না, কিন্তু 146টা ভোট পেয়েছি। দুটো সন্দেহ আমার মধ্যে আছে। একটা হচ্ছে যে সত্যি কেউ আমাদের ভোট দেয়নি, আর আরেকটা হচ্ছে যে ইভিএম মেশিন তা কি ঠিক ছিল। এই কথাগুলো আমি এর আগের ইন্টারভিউতে বলিনি, কারণ আগের ইন্টারভিউতে আমার কাছে এত স্পষ্ট করে বুথভিত্তিক রিয়ালটা আসেনি। ইভিএম মেশিনে কোনো বড় কারচুপি হয়ে গেল না তো বাম ভোট ট্রান্সফারের জন্য? আমি আমার বুথে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছেই না যে আমি 100, আমার মানে আমরা যাদের সমর্থন করছি তারা 146 করতে পারে। আমি দুটো কারণে কথাটা বলছি, দুটো অদ্ভুত ব্যাপার। দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী হলো, দিল্লির লোকসভার 7টা সিটে 7টাই বিজেপি জিতল এবং 70টা বিধানসভার 70টাতেই বিজেপি এগিয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত কিশোরকে নিয়ে গেলেন। 1 বছরের মধ্যে বিধানসভার ভোট, 1 বছর 8 মাসের মধ্যে বিধানসভার ভোট। প্রশান্ত কিশোর দায়িত্ব নিলেন এবং প্রশান্ত কিশোর বললেন বিজেপি 2 অঙ্ক পেরোবে না। তখন তো মোদির ফেস এত লস হয়নি। রেজাল্ট হলো অরবিন্দ কেজরিওয়াল 67, বিজেপি 3।
মানে দৈববাণীর মতো কথাটা বেড়ে গেল। এবারে লোকসভায় বিজেপি 123টা আসনে এগিয়ে থাকলো। বিজেপির সব নেতারা সরকার গড়ার স্বপ্ন দেখলেন। আরএসএস বাংলার দখলের জন্য সমস্ত রকম প্রয়াস চালালো। আরএসএস বাংলা দখলের জন্য সমস্ত প্রয়াস চালালো। আমার কাছে এটা খুব আশ্চর্যের যে আরএসএস তারা তো কমিউনাল, তারা খালি বামেদের হিন্দু ভোটটাকে সরিয়ে দিতে পারলো, তৃণমূলের হিন্দু ভোট একটাও সরাতে পারলো না। তাহলে এই যে বামেদের হিন্দু ভোট সরে গেল, যদি কমিউনালের অঙ্ক থেকে আরএসএস অঙ্ক কষে থাকে, তাহলে তো তৃণমূলের হিন্দু ভোটও সরবে। তৃণমূলের হিন্দু ভোট তো কোথাও কমলো না। তাহলে অদ্ভুতভাবে এই কথাটাও মিলে গেল। প্রশান্ত কিশোর বললেন বিজেপি 100 পেরোলে আমি পেশা ছেড়ে দেব। বিজেপি 100 পেরোল না, এবং তৃণমূল তারা বললেন 200-র বেশি আসন চাই, তারা 200-র বেশি আসনও পেলেন। প্রশান্ত কিশোরও বলেছিলেন 200-র বেশি আসন পাবেন। এই দৈববাণীর মতো করে অঙ্ক মিলিয়ে দেওয়া, এবং এখন যে কথাগুলো কাছে আসছে যে ওই ইভিএম মেশিন যেটায় 70-80% চার্জ ছিল সেটার একরকম রেজাল্ট, যেটায় 99% চার্জ ছিল সেটার আর একরকম রেজাল্ট। আমি বিশেষজ্ঞ না, কিন্তু প্রশ্নটা কি একদম ফেলে দেওয়ার মতো, একদম উড়িয়ে দেওয়ার মতো? আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু প্রশ্নটা আমায় হল্ট করছে। হ্যাঁ, এবার শেষ প্রশ্ন, যে আপনি বলেছেন নেতৃত্ব নিয়ে কথা বলেছেন 2008 থেকে আজকে পর্যন্ত যে রেসিস্ট আর করা যায়নি, কিন্তু আমরা দেখলাম 2021-এ একটা ফ্রেশ নতুন মুখকে বামপন্থীরা তুলে নিয়ে এসছে, যাদের মধ্যে আছে দীপশিতা ধর সহ আরও অনেকেই। তো এদেরকে যোগ্য পরিচালনা করার মতো নেতৃত্ব কি আছে বলে মনে হচ্ছে? আর প্রথমত হচ্ছে আমার আপনাদের সঙ্গে একটা বেসিক ডিফারেন্স আছে। এবছর এই তরুণ প্রার্থী তারুণ্য বুড়োদের দল ফলে এইসব মিডিয়া এত বেশি প্রচার করেছে বলে এটা এত হাইলাইট হয়েছে। আচ্ছা, সুভাষ চক্রবর্তী যখন প্রথমবার প্রার্থী হয়েছিলেন কত বয়স ছিল? মীনাক্ষী থেকে বেশি। শ্যামল চক্রবর্তী যখন প্রথমবার প্রার্থী হয়েছিলেন কত বয়স ছিল? প্রতিকূলের চেয়ে বেশি। সুজন চক্রবর্তী যখন প্রথমবার প্রার্থী হয়েছিলেন কত বয়স ছিল? শ্রমিক লাহিড়ী যখন প্রথমবার এমপি হয়েছিলেন তখন কি সৃজনের চাইতে বেশি বয়স ছিল? চিরকালই প্রার্থী তালিকায় কিছু নতুন মুখ ছিল, কিন্তু এতদিন ধরে সিপিআইএমকে বুড়োদের দল, পাকা চুলের দল, এই কথাগুলোর প্রচার ছিল না। এবারে এই প্রচারগুলোর মাঝখানে এই নতুন প্রার্থী, এটা অনেক বেশি লাইমলাইটে এসছে, খুব যোগ্য এরা। মীনাক্ষী তো অসাধারণ, ঐশী, দীপশিতা, প্রতিকূল, সৃজন, দেবজ্যোতি, প্রত্যেকেই অসাধারণ। কিন্তু প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হচ্ছে প্রার্থী ইয়ং দেওয়াটা প্রশ্ন না, পার্টির ভাবনায় তারুণ্য আনাটা প্রশ্ন। পার্টির ভাবনাটা যদি ওল্ড স্কুলড থাকে, এই যে আমি আপনাকে বললাম যে পার্টি তো পার্টি কর্মসূচিতে বলেছে সংসদীয় গণতন্ত্র, এটা আপনি পার্টির কটা নেতার বক্তৃতায় শুনেছেন? পার্টির ভাবনাটা যদি ওল্ড স্কুল থাকে, এই ওল্ড স্কুলড ভাবনার সঙ্গে ওল্ড স্কুলড ভাবনা নিয়ে আপনি 10-20 বছরের ছেলেকে রাস্তায় নামিয়ে দিলেন, তাহলে এই 20 বছরের ছেলেটার কাছ থেকে মানুষ যে তারুণ্য প্রত্যাশা করে সেই তারুণ্যের কাছ থেকে পাবে না। এটা ওই ছেলেটার বা ওই মেয়েটার দোষ না। ওই ছেলেটা বা ওই মেয়েটা নিজস্ব ক্যাপাকাইটিতে, দীপশিতা যেমন নিজস্ব ক্যাপাকাইটিতে, নিজস্ব যোগ্যতায় অসাধারণ ভালো স্লোগান দেয়। মীনাক্ষী নিজস্ব যোগ্যতায় অসাধারণ মিঠো ভাষায় বাংলা হিন্দি মিশিয়ে চমৎকার বক্তৃতা করে। কিন্তু বক্তৃতা করাটা সাবজেক্ট না, বক্তৃতায় কি বলছি সেটা সাবজেক্ট। এই বলাটা কি টাচ করছে? ধরুন আমরা বললাম আমাদের কেন্দ্রীয় স্লোগান হলো এই নির্বাচনে যে সভাতে কাজ চাই, সংযুক্ত মোর্চায় ভোট চাই, চাকরির খাম চাই। যে এই চাকরির খামটা অবশ্যই অনেকটা দেওয়া সম্ভব,
একজন আমায় জিজ্ঞেস করলেন যে আপনারা তো 34 বছর ছিলেন, চাকরির খামতে দিতে পারেননি, আজকে কি করে দেবেন? আমি বলছি দেওয়া সম্ভব। দেওয়া সম্ভব না আমার স্লোগান ভুল আমি বলছি না। বাংলার অর্থনীতিকে দেশের ভিতর শ্রেষ্ঠ করবার উপাদান এসে গেছে। বুদ্ধদা সে জায়গায় নিয়ে গেছিল। 2010 সালে 15,029 কোটি টাকা বিনিয়োগ হয়েছিল আমাদের রাজ্যে। মমতা ব্যানার্জির 10 বছরে 2,800 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বুদ্ধদা যে জায়গায় নিয়ে গেছিলেন সে জায়গা থেকে বাংলা অনেক পিছিয়ে গেছে। কিন্তু আজকে প্রাকৃতিকভাবে দুটো সুযোগ আমাদের সামনে এসে গেছে। এক, অশোকনগরে মাটির নিচে তেল আবিষ্কার। 2, বীরভূমের মাটির নিচে সর্বোৎকৃষ্ট মানের কয়লা আবিষ্কার। তাহলে বাংলার অর্থনীতিতে এই অশোকনগরের তেল এবং বীরভূমের কয়লা, এই দুটো জিনিসকে যদি প্রপারলি ব্যবহার করা যায় তাহলে বাংলার অর্থনীতিতে একটা যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব। এই দারিদ্র্য বাংলায় থাকবে না, এই পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বাইরে কাজে যাবে না। কিন্তু আমরা কি এই কথাগুলো বলতে পারলাম যে আমরা এইগুলো করব? আমরা অশোকনগরের তেলকে রাজ্য সরকারের সম্পত্তি করব, রাজ্য সরকার জাতীয়করণ করব। বীরভূমের কয়লাকে রাজ্য সরকার জাতীয়করণ করব। দিল্লির সরকার জাতীয়করণ করা কয়লার ব্লক বেচে দিচ্ছে, আমরা রাজ্য সরকার জাতীয়করণ করব। আমরা রাজ্য সরকার, দিল্লির সরকার যখন তেলের ব্যবসার বিনিয়ন্ত্রণ করে দিয়েছে, বেচে দিচ্ছে, যখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি সব যখন দিল্লির সরকার বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে, তখন আমরা বলছি যে অশোকনগরের তেল, সে যে তেল আবিষ্কার হয়েছে সেই তেল আমরা রাজ্য সরকার অধিগ্রহণ করব এবং তাই দিয়ে আমরা রাজ্যের অর্থনৈতিক উন্নতি করব। অর্থাৎ আমি যেটা স্লোগান দিচ্ছি সেই স্লোগানটা বাস্তবায়িত হতে পারে কিভাবে, সে সম্ভাবনাটা মানুষের কাছে যেতে হবে। এখন এই সম্ভাবনাটা যদি মানুষের কাছে না নিয়ে যাই তাহলে মানুষ তো আমায় জিজ্ঞেস করবে যে আপনারা তো 34 বছর ছিলেন, তখন কেন চাকরির খাম দিতে পারেননি? আমরা তার উত্তর কি দিয়েছি? উত্তরটা হয়ে গেছে হচ্ছে ইতিহাস। এই তো আমাদের সিঙ্গুরে কারখানা করতে দেওয়া হলো না, নন্দীগ্রামে নয়াচরে কেমিক্যাল হাত করতে দেওয়া হলো না। অর্থাৎ হলো না, পাস্ট টেন্স। আমায় মার্জনা করবেন, পাস্ট টেন্সে মানুষ আগ্রহী হয় না, মানুষ ফিউচার টেন্সে আগ্রহী হয়। গতকাল কি হয়েছিল এটা যে বলতে পারে সে নেতা না, আগামীকাল কি হতে পারে এটা যে বলতে পারে সে নেতা। আমরা সেই আগামীকালটাকে টাচ করতে পারিনি এবং আগামীকালটাকে টাচ করতে না পারাটাই সম্ভবত আমাদের এই বিপর্যয়ের সবচাইতে বড় কারণ। হ্যাঁ, শেষ প্রশ্ন, যে আমরা দেখেছি যে আপনি স্পষ্টভাবে এই কথাগুলো তুলে আনিয়েছেন, তো জানি না আপনার দল বা আপনাদের যে কমিটি, রাজ্য কমিটিতে এটা নিয়ে আলোচনা হবে, তারপরে হয়তো লক্ষণ সেন বা আরও অন্যান্য সিপিএম নেতা যেরকম তাদের মতো যদি আপনাকে শাস্তি দেয় সেক্ষেত্রে? দেখুন, এটা অত্যন্ত হাইপোথেটিক্যাল প্রশ্ন। কোনো রাজনীতিবিদ কখনো যদি এটা হয় তবে আমরা দেখেছি তো, না, যদি এটা হয় তবে আপনি কি করবেন, এই প্রশ্নের উত্তর রাজনীতিবিদদের দেওয়া কাজ না, এটা জ্যোতিষীদের কাজ। আমি জ্যোতিষী না এবং আমি জীবনে জ্যোতিষী হব না। আমি মার্ক্সবাদী, আমি কমিউনিস্ট পার্টির সদস্য, আমি কমিউনিস্ট পার্টিতেই থাকবো, মার্ক্সবাদীই থাকবো। 100% দৃঢ়তার সঙ্গে বলছি, আমি মার্ক্সবাদী থাকবো, আমি কমিউনিস্ট পার্টিতেই থাকবো। আপনি বলছেন কমিউনিস্ট পার্টি যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি বলছি আমি যদি কিন্তু হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেব না। যখন সেরকম পরিস্থিতি আসবে, যদি আপনার কথা মতো সত্যি সত্যি আসে, তখন আসবেন, আমি কি করবো জানবার জন্য, তখন বলবো। এখন কেন আমি হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেবো? আই এম সরি, আমি হাইপোথেটিক্যাল প্রশ্নের। থ্যাংক ইউ। অনেক প্রশ্নের জবাব আপনি দিলেন খোলাখুলি। বিশেষ করে যেটা উঠে এলো যে অনেক বিজেপি বিধায়ক যারা হেরে গেছেন, বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন, হেরে গেছেন, তারা প্রশ্ন তুলেছেন যে ইভিএম মেশিনে কিছু একটা কারচুপি করা হয়েছে এবং সেটা নিয়ে সম্ভবত সুপ্রিম কোর্টে একটা মামলাও হয়েছে। আপনি প্রসঙ্গটা তুলে আনলেন, ধীরে ধীরে বুথভিত্তিক রেজাল্টগুলো আসছে এবং তাতে অনেক কিছু নাকি ফলাফলে দেখা যাচ্ছে যে গড়বড় আছে।
তো সেই জায়গাটাতে আজকে বিস্ফোরণের একটা কথা আপনি বললেন, যেটা যে প্রশান্ত কিশোর দিল্লিতে যেভাবে সরকারকে নিয়ে এসেছিল, কেজরিওয়াল সরকারকে, এখানেও সেইভাবে বললেন এবং তিনি যে অঙ্কগুলো মিলিয়ে দিলেন, দুই জায়গাতেই অঙ্কগুলো মিলিয়েছেন, এটা কোথাও একটা যেন সন্দেহের অবকাশ রয়েছে, সেটা ভবিষ্যতে বলবে। ধন্যবাদ তন্ময়দা আপনাকে আমাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।